ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হলো যে তেল আবিব এর জবাব দেবে। তবে কিভাবে জবাবটা দেবে সেটা ব্লুপ্রিন্ট তারা প্রকাশ করেনি বা এ নিয়ে তারা কিছু বলেনি। যদিও জাতিসংঘের একটা আশঙ্কা হচ্ছে ইসরায়েল এবার হামলা করবে ইরানের পারমাণবিক স্থাপনায়। আর ইরান বলছে যদি সেটা হয় তাহলে ইসরায়েলকে চরম মাশুল দিতে হবে, কয়েক সেকেন্ডের মধ্যে এটার উপযুক্ত জবাব তারা পাবে। আমরা আলাপে যেতে চাই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ আমাদের সঙ্গে আছেন। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমরা আসলে দেখছিলাম আন্তর্জাতিক গণমাধ্যম, সেখানে দেখা গেল যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান তিনি বলেছেন যে তারা আর কোনো উত্তেজনা চায় না, এখানে যেন সব শেষ হয় তারা সেটা চায়। কিন্তু ইসরায়েল বলছে যে তারা পাল্টা জবাব দেবে। যদি ইসরায়েল কোনো মুভমেন্টে যায় সেক্ষেত্রে পরিস্থিতি কি হতে পারে আপনার পর্যবেক্ষণটা? ধন্যবাদ। এটা বলাই স্বাভাবিক নেতানিয়াহুর যে সে একটা পাল্টা জবাব দিবে এবং পাল্টা জবাব দিয়ে তার জনগণ বা তার যে সরকারের যেই ক্ষমতা, যেটা অনেকটা দিন দিন কিন্তু নড়ে বড়ে উঠছে, কারণ মূল ইসরায়েলি কিন্তু তার বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে, বিক্ষোভ কমছে না। তার উপরে এখন যদি পাল্টা জবাবের কথা না বলে একেবারেই, তাহলে আমি মনে করি যে তার ওখানে থাকা তাই ঝামেলা হয়ে যাবে। এবং সবাই ভালো করেই জানে যে নেতানিয়াহুর ক্ষমতা যেদিন ছাড়বে তারপরেই তার জেলে যাওয়া ছাড়া উপায় থাকবে না, কারণ তার বিরুদ্ধে করাপশনের কেস আগে থেকেই ছিল, সেটা সামনে চলে আসবে, যার জন্য তার অস্তিত্ব কে নিয়েই আমার মনে এইসব কথাবার্তা বলছে। কিন্তু কতখানি পারবে সেটা বলা মুশকিল, কারণ যেই টেকনোলজিক্যাল ফিট যদি আমি বলি, ইসরায়েলের যেই তিন প্রকারের যেই রকেট বলি বা মিসাইল বলি যেটা ছেড়েছে, সে তার মধ্যে দ্রোণ আছে, তার মধ্যে ব্যালিস্টিক মিসাইল আছে, এমনকি ব্যালিস্টিক মিসাইলের ভিতরে বমলেটস আছে, যেটা হলো রীতিমতো ধোঁকা দেওয়ার যে বিষয় সেটা করা যায়। এবং সেটা করে তারা দেখিয়েছে যে আয়রন ডোমকে কিন্তু ধোঁকা দেওয়া যায় এবং ধোঁকা দিয়ে প্রবেশ করা যায়। এবং তারপরে তো যেটাকে হেভি মিসাইল বলে সেটাও ছিল। তো সব মিলে এই তিন প্রকারের যে টেকনোলজি ইরান দেখিয়েছে, যেটা নিয়ে হয়তো ইসরায়েলের একটা সংশয় ছিল যে এটা হয়তো না, সেটা পরিষ্কার করেছে ইরান। এখন ডেটারেন্স হবে কিনা, এখন থামবে কিনা সেটা দেখার বিষয়। কিন্তু যেটা বললাম, একটা প্রেশার নেতানিয়াহুর উপরে স্বাভাবিকভাবে আছে, কারণ ক্ষমতায় যদি তার থাকতে হয় তার কিছু না কিছু একটা করা দরকার। সেটা করা সম্ভব হবে কিনা সেটা আমাদের জন্য হয়তো আর একটু হয়তো অপেক্ষা করতে হবে। চমৎকার। আরেকটি বিষয় একটু বলবেন, মানে আমেরিকা ইসরায়েলকে সমর্থন দিলেও তারা বলেছে ইরানের বিপক্ষে তারা যুদ্ধে জড়াবে না। আবার আমরা দেখতে পাচ্ছি যে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার পক্ষ হয়ে তিনি বলেছেন ইরান এবং ইসরায়েলের এই উত্তেজনায় তারা অত্যন্ত উদ্বিগ্ন। প্রশ্ন হলো আমেরিকা এবং ইসরায়েল দুটি দেশই কেন ইরান ইসরায়েল ইস্যুতে এমন রহস্যজনক আচরণ করছে, মানে এর কারণটা কি হতে পারে? আমেরিকার এই আচরণ তার ডোমেস্টিক রাজনীতি দেখলে বোঝা যাবে। একটা হলো বড় আকারেই ডেমোক্র্যাটদের মধ্যেও কিন্তু রীতিমতো একটা প্রেশার তৈরি হচ্ছে এই যুদ্ধের বিরুদ্ধে, বিশেষ করে জেনোসাইডের, যেই জেনোসাইডটা একেবারে চোখের সামনে হচ্ছে, সেটা নিয়ে আমরা দেখছি যে প্রতিদিনই আমেরিকার বিভিন্ন শহরে এবং বিভিন্ন উপায়ে এই বিক্ষোভটা প্রকাশ হচ্ছে, এমনকি যেখানে বড় আকারে ইহুদিরাও জড়িত এই বিক্ষোভে। সে জায়গায় বোঝা যাচ্ছে যে ডেমোক্র্যাটের যেই কাঠামো, ভোটের যে অংশ, তার মধ্যে একটা ভাঙন ঘটেছে। এবং তার উপরে তো আমরা জানি যে মাইনরিটি যে পপুলেশন আছে, কি আরব বলি বা যদি মুসলিমই বলি, সেটা যেটা মুসলিম আমেরিকান যদি আমি বলি বা আরব আমেরিকান, সেই ভোটের একেবারে শূন্যতে হয়তো চলে এসেছে। এখন জো বাইডেন হয়তো দেখতে চাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কি করে, ডোনাল্ড ট্রাম্প কি বলে, তার উপরে হয়তো তার মানে পলিসিটা নির্ভর করবে যে সে কতখানি ইসরায়েলের বা নেতানিয়াহুর পক্ষে দাঁড়াবে। আপাতত ওই জন্যেই জো বাইডেন মানে তার হিসাবে সে মনে করছে যে না, এখনই যদি রিয়াকশন হয়, এটা হয়তো আরও বড় আকারে যদি যুদ্ধ চলে আসে, তাহলে তার একটা বড় ইম্প্যাক্ট বিশেষ করে আমেরিকায় পড়বে, অর্থনীতির মধ্যে পড়বে, তার জনগণের উপর পড়বে। এবং সেখানে নির্বাচন যেটা আসছে সেটা জেতা একেবারেই ঝামেলা হয়ে যাবে। যার জন্য সে ডোনাল্ড ট্রাম্প কি করে তার উপরে হয়তো নির্ভর করবে জো বাইডেন কতখানি ইসরায়েলের বা নেতানিয়াহুর পক্ষে দাঁড়াবে এই মুহূর্তে, বিশেষ করে পাল্টা আক্রমণের ব্যাপারে। আর রাশিয়ার মনোভাবটা কি এক্ষেত্রে?
আমার মনে হয় রাশিয়া পরিষ্কার অলরেডি করেছে কিছুটা, সেটা হলো যে যদি আমেরিকা জড়িত হয়ে যায় তাহলে সে বসে থাকবে না। আমাদের একটু খেয়াল রাখা দরকার, যেই টেকনোলজি পৃথিবীতে এখন চলে এসেছে, এবং কি রাশিয়া বা কি চীন, এমনকি ইরান যেটা দেখালো, সেখানে কিন্তু যদি আদান প্রদান করা হয়, যেটা আমরা দেখলাম, আমি যদি ইসরায়েলের পক্ষেই এবার দেখি, যে ইসরায়েল একা কিন্তু এই কি বলা হয় এই মিসাইলগুলো বা ড্রোনগুলোকে থামায়নি। যদিও এমনভাবে করা হয়েছে, ইরান যথেষ্ট সময় দিয়েছে, এটাও মনে রাখা দরকার। সে বিভিন্ন দেশের মাধ্যমে, সৌদি আরেবিয়া, টার্কির মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু আমেরিকা যেন জানে এটা অতর্কিত হামলা ছিল না একেবারেই, এবং প্রথম দিকে কিন্তু ড্রোন পাঠিয়েছে, যেটা অনেক সময় লাগে যেতে, এবং সেটা ভূপাতিত করাও খুবই সহজ, মানে তুলনামূলকভাবে যদি বলি। তারপরে আস্তে আস্তে তার ভিতরে মিসাইল, তারপরে ব্যালাস্টিক মিসাইল ইত্যাদি চলেছে। এই যে কাঠামোটা যদি আমরা দেখি, তাহলে বোঝা যাচ্ছে যে অনেকটা কোরিওগ্রাফ, যেটা বিদেশিরাও বলতে, মানে আমেরিকানও বলছেন তারা, যেটা কোরিওগ্রাফ ছিল। এবং যেটা উল্লেখযোগ্য সেটা হলো একেবারে শূন্য মৃত্যু, একটা মানুষও কিন্তু মারা যায়নি। মানে খুব সুন্দর একটা জ্যামিতি করে আসলে তারা কাজটি করেছে। আরেকটি বিষয় একটু বলবেন, মানে আপনি যেহেতু খুব চমৎকার করে ব্যাখ্যা করেন, অনেকেই এটা জানতে চাইছেন যে সৌদি আরব কোনো না কোনোভাবে আসলে ইসরায়েলকে তথ্য দিয়ে সহায়তা করেছে, মানে এই বিষয়টি একটু ব্যাখ্যা করবেন, সৌদি আরবের অবস্থানটা কি আসলে ইরান ইসরায়েল ইস্যুতে? না, আমরা আবার মাঝে মাঝে ভুলে যাই পুরো মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সেখানে একটা জিনিস দেখা দরকার। এবং শুধু সৌদি আরবিয়ার একটা সমালোচনা হয়েছে তা না, সেখানে জর্ডানের বড় একটা সমালোচনা হয়েছে, যদি একাধিক দেশ, তাদের অত সমালোচনাটা হয়নি। এখানে মনে রাখতে হবে যে সৌদি আরবিয়াতে আমেরিকার 10টা বেস কিন্তু আছে। মূল জর্ডানে 3,000-এর উপরে এখনো আমেরিকার সৈন্য আছে। এবং আমি যদি সৌদি আরবিয়ার 10টা বেস আমেরিকার বেস ধরি, তাহলে হিসাব যদি আমি করি, তাহলে বোঝা যাচ্ছে যে বড় একটা অঙ্ক কিন্তু আমেরিকার সৈন্য ওখানে আছে। যার জন্য সৌদি আরবিয়া কতখানি না বলতে পারবে, বা যেই সহযোগিতা চাইছে সেটা না করতে পারবে। কিন্তু এটাও একটা বলার ব্যাপার, যে যেটা শোনা যাচ্ছে যে ইরান সৌদি আরবিয়াকে জানিয়েছে যেন খবরটা আমেরিকা জানতে পারে যে কখন কিভাবে আক্রমণটা হচ্ছে। তো সব মিলে আমি যদি দেখি, পুরো পুরো মধ্যপ্রাচ্যে কিন্তু আমেরিকার একাধিক মিলিটারি বেস আছে এবং সৈন্য আছে। জর্ডান, কুয়েত, বাহরাইন, সৌদি আরবিয়া, টার্কি, আরব আমিরাত, ওমান, কাতার, ইরাক, সব জায়গায় কিন্তু আমেরিকার মিলিটারি বেস আছে। এটাও খেয়াল রাখতে হবে। কিন্তু এতগুলো থাকার পরেও যেই ডেটারেন্সটা এবার তৈরি করা হলো, ডেটারেন্সটা থাকবে কিনা সেটা দেখা দরকার। তবে ইরানের উপর প্রচণ্ড প্রেশার ছিল কিছু একটা করার, এবং সে জায়গায় আমি মনে করি মধ্যপ্রাচ্যের একটা মৌলিক পরিবর্তন হলো। এখন এই মৌলিক পরিবর্তনটা শান্তির মধ্যে আনবে কিনা, একটা ব্যালেন্সে আনবে কিনা, সেটা দেখা দরকার। অনেক ধন্যবাদ। আসলে অনেক অনেক কিছু জানতে ইচ্ছা করছে আপনার কাছ থেকে, কিন্তু সময়টা একেবারেই কম। তারপরেও মানে মৌলিকভাবে যা জানা সেটা আমরা পেয়ে গেছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন।